আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কিছু যুদ্ধ নিয়ে। আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, সেগুলোর ভিত্তিতেই আলোচনাটা হবে। হ্যাঁ, তবে শুধু হতাহতের সংখ্যা নয়, আমরা বোঝার চেষ্টা করব ভয়াবহ কথাটার মানে আসলে কি। মানে জনসংখ্যার উপর আনুপাতিক প্রভাব কতটা ছিল, যুদ্ধটা কতদিন ধরে চলেছিল, কত দূর ছড়িয়েছিল, আর তার দীর্ঘমেয়াদী ফলাফল। ঠিক। কারণ ভয়াবহতম এই শব্দটা বেশ আপেক্ষিক, তাই না? একদম। আর আমাদের সূত্রগুলো যুদ্ধের প্রকৃতি, বিশেষ করে সর্বাত্মক যুদ্ধ বা টোটাল ওয়ারের ধারণা, এইসব নিয়েও কথা বলছে। একটা জিনিস বেশ চোখে পড়ার মতো উঠে এসেছে, চীনের ইতিহাসে বারবার বিধ্বংসী গৃহযুদ্ধ হওয়াটা। সেটা একটা ইন্টারেস্টিং প্যাটার্ন। তবে শুরুতে মানে ভয়াবহতম বলতে ঠিক কি বুঝবো সেটা পরিষ্কার করা দরকার। দেখুন, শুধু মৃত্যুর সংখ্যা ধরলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবার আগে আসবে, সন্দেহ নেই। হ্যাঁ, অবশ্যই। কিন্তু যদি আমরা দেখি মোট বিশ্ব জনসংখ্যার কত শতাংশ মারা গিয়েছিল, সেই হিসাবে কিন্তু প্রাচীন চীনের 3 কিংডমস যুদ্ধ অনেক বেশি ধ্বংসাত্মক ছিল। আচ্ছা, এটা তো ভাবার মতো বিষয়। হ্যাঁ, এছাড়া যুদ্ধের ব্যাপ্তি মানে কতদিন ধরে চলল, যুদ্ধের ধরনটা কেমন ছিল, বিশেষ করে এই যে সর্বাত্মক যুদ্ধ যেখানে সাধারণ মানুষও টার্গেট হয়, এই সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। আর পুরনো দিনের সংখ্যাগুলো তো সবসময় নিখুঁত পাওয়া যায় না, তাই না? একদমই না, বেশিরভাগই আনুমানিক। তাই একটা রেঞ্জ বা পরিসর ধরে এগোনোই ভালো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়েই শুরু করি। আনুমানিক 70 থেকে 85 মিলিয়ন মৃত্যু। সংখ্যাটা মানে অবিশ্বাস্য। কল্পনাতীত। এর পেছনে তো অনেক কারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের অমীমাংসিত সমস্যা, নানা রকম আগ্রাসী মতাদর্শ। আর যেটা বলছিলেন, এটা ছিল একটা সর্বাত্মক যুদ্ধ। হলোকাস্ট, সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা বর্ষণ, সবকিছু মিলিয়ে এর ভয়াবহতাটা অন্যরকম। হ্যাঁ, ঠিক। আর এই যে বিশাল ধ্বংসযজ্ঞ, এর সাথে কিন্তু প্রযুক্তির একটা সরাসরি যোগ আছে। মানে উন্নত বিমান, ট্যাঙ্ক, নৌ প্রযুক্তি, আর শেষে তো পারমাণবিক বোমা। এগুলো যুদ্ধের ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছিল। ফলাফলও তো অসম্ভব ছিল। বিরাট। জাতিসংঘ তৈরি হলো, আমেরিকা সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার হয়ে উঠল, ঠান্ডা যুদ্ধ শুরু হলো, ইউরোপ ভাগ হয়ে গেল। উপনিবেশবাদের অবসানও তো এর পরে গতি পেল। হ্যাঁ, আর রয়ে গেল গভীর মানসিক ক্ষত, যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছে মানুষ। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়েও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকানো যায়নি। খুবই সত্যি কথা। আচ্ছা, এবার একটু অতীতে ফেরা যাক। মঙ্গল আক্রমণ। হ্যাঁ, মঙ্গল যুগ। সেখানে মৃতের সংখ্যা আনুমানিক 20 থেকে 60 মিলিয়ন। কিন্তু সেই সময়ের জনসংখ্যার অনুপাতে দেখলে সংখ্যাটা বিশাল, প্রায় 5 থেকে 13% মতো। ঠিক। তাদের ভয়াবহতার ধরনটা ছিল অন্যরকম, চরম নৃশংসতা। পরিকল্পিতভাবে শহর ধ্বংস করা। হ্যাঁ, যেমন নিশাপুরের ঘটনা, আর নির্বিচার গণহত্যা। তবে এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। কিরকম? মানে এই চরম ধ্বংসযজ্ঞের মধ্যেই কিন্তু খানিকটা অনিচ্ছাকৃতভাবেই মঙ্গলরা ইউরেশিয়া জুড়ে বাণিজ্য আর সাংস্কৃতিক আদান প্রদানের একটা পথ খুলে দিয়েছিল, যেটা আগে সেভাবে ছিল না। অবশ্যই তাদের পদ্ধতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিল্পনির্ভর সর্বাত্মক যুদ্ধ থেকে আলাদা ছিল, কিন্তু ফলাফল ভয়াবহতার দিক থেকে কম ছিল না। এবার চীনের সেই গৃহযুদ্ধের কথায় আসি। তাইপিং বিদ্রোহ 1850 থেকে 1864। তাইপিং বিদ্রোহ ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। মৃতের সংখ্যা আনুমানিক 20 থেকে 30 মিলিয়ন। এটা তো পুরোপুরি চীনের ভেতরের ঘটনা ছিল। হং শিওকুয়ানের ধর্মীয় আর সামাজিক আন্দোলন থেকে শুরু। হ্যাঁ, আর এটা দেখায় যে একটা দেশের ভেতরের সংঘাত, বিশেষ করে যদি তার মূলে গভীর আদর্শগত বিভেদ আর সামাজিক অস্থিরতা থাকে, সেটা আন্তর্জাতিক যুদ্ধের মতোই বা হয়তো তার চেয়েও বেশি বিধ্বংসী হতে পারে। চীনের ইতিহাসে কি এই ধরনের ঘটনা আরও ঘটেছে? হ্যাঁ, এটা একটা প্যাটার্নের মতো। যখনই কেন্দ্রীয় শাসন দুর্বল হয়েছে বা ভেঙে পড়েছে, তখনই ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়েছে। যেমন ধরুন 3 কিংডমস পিরিয়ড বা আন লুশান বিদ্রোহ। তাইপিং বিদ্রোহ তাহলে কিং রাজবংশকে সাংঘাতিক দুর্বল করে দিয়েছিল মারাত্মকভাবে, যা পরে তাদের পতনেরও একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। খাদ্যাভাব, রোগ, নৃশংসতা সব মিলে পরিস্থিতি ছিল ভয়াবহ।
তাহলে এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার যুদ্ধগুলো নিয়ে কথা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মঙ্গল আক্রমণ, তাইপিং বিদ্রোহ, এদের মধ্যে কি কোনো সাধারণ যোগসূত্র দেখা যায়? হ্যাঁ, কিছু বিষয় কিন্তু বারবার ফিরে আসছে। যেমন ধরুন এই সর্বাত্মক যুদ্ধের ধারণা, যেখানে সাধারণ মানুষ আর যুদ্ধক্ষেত্রের বাইরে থাকতে পারে না। প্রযুক্তি কিভাবে ধ্বংসের ক্ষমতা বাড়ায় সেটাও তো একটা বড় বিষয়। একদম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটা খুব স্পষ্ট। আবার চরমপন্থী মতাদর্শ কিভাবে নৃশংসতাকে উস্কে দেয় সেটাও আমরা দেখেছি। আর চীনের ক্ষেত্রে কেন্দ্রীয় ক্ষমতার ভাঙন মানেই যেন ভয়ঙ্কর গৃহযুদ্ধের আশঙ্কা। হ্যাঁ, তাহলে এই আলোচনার সারমর্ম যদি করি, একটা যুদ্ধ কতটা ভয়াবহ সেটা শুধু মৃতের সংখ্যা দিয়ে মাপা যায় না। আনুপাতিক প্রভাব, যুদ্ধের প্রকৃতি, নৃশংসতার মাত্রা, দীর্ঘমেয়াদী ক্ষত, এই সব কিছুই দেখতে হবে। ঠিক। আমরা দেখলাম প্রযুক্তি, মতাদর্শ, রাজনৈতিক ভাঙন, এগুলো কিভাবে ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলো তৈরি করেছে। আর চীনের অভ্যন্তরীণ সংঘাতের ওই পুনরাবৃত্তির প্যাটার্নটাও বেশ ভাবনার বিষয়। একদম। শেষ করার আগে শুধু একটা ভাবনা যোগ করতে চাই। দেখুন, ইতিহাস জুড়ে আমরা কি দেখছি? প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাংগঠনিক ক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ধ্বংসলীলা চালানোর ক্ষমতাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। প্রথম বিশ্বযুদ্ধের মেশিনগান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যাটম বম পর্যন্ত এই যে মানব সমাজের অগ্রগতি আর সংঘাতের তীব্রতার মধ্যে একটা সম্পর্ক, এটা ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে? এটা একটা গভীর প্রশ্ন যা আমাদের সকলেরই ভাবা উচিত।